সো প্রথম ক্লাসে আপনাদের সাথে আমার আগে পরিচিত হতে হবে, তাই না? সো ভিডিওটা আমি শেয়ার করে দেবো, আপনাদের গ্রুপে শেয়ার করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে? গ্রুপ বলতে আপনাদের ইমেইল অ্যাড্রেস আমি শেয়ার করে দিব। তো আপনাদের পরিচয়টা আপনারা একটু দিতে থাকেন। আর এর মধ্যে আমি আমার পরিচয়টা আপনাদের সাথে শেয়ার করব। সো পরিচয় দিবেন, কে কোথায় থেকে জয়েন করেছেন, আপনার নাম এবং কি করেন, পেশায় কি করছেন, এই বিষয়টা জাস্ট আমাকে একটু চ্যাটের মধ্যে লিখে দিবেন। না, ইমেলটা এখন দেওয়ার দরকার নেই, ইমেলটা ক্লাস শেষে আমি নিয়ে নিব। ঠিক আছে? আর আমি আমার পরিচয়টা আপনাদের সাথে শেয়ার করি। ওকে। সো আমি এমডি মিনহাজুল ইসলাম, প্রফেশনালি ওয়েবসাইট ডিজাইনার এবং ডেভেলপার। আর মূলত পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স থেকে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। আর এই মুহূর্তে আছি সরাসরি ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারের সাথে। তো প্রথমত আমি ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আর এর পাশাপাশি আপনাদেরও সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেক কষ্ট করে আপনাদের টাইমটা নিয়ে আজকের এই ক্লাসে জয়েন করেছেন। হয়তোবা আমি আপনাদের যা দেখছি অনেকেই জয়েন করেছেন ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেছেন। তো আপনাদের ধন্যবাদটা সবচেয়ে বেশি দিচ্ছি, কারণ রোজা রেখে তারাবি পড়ে হয়তো আপনারা সবাই নামাজে আসছেন, আপনারা আজকে ক্লাসে আসছেন, সেই জন্য। তো ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারকেও ধন্যবাদ জানাচ্ছি, তারা আপনাদের সাথে আমাকে সুন্দর একটা অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য, একটা ক্লাস নেওয়ার জন্য। তো আপনারা সবাই আমার কাছে আজকে নতুন মুখ, হয়তোবা প্রথম ক্লাস, এজন্য। তো যাই হোক, আমি আচ্ছা, অনেকেই জানতে চাচ্ছেন আমার দেশের বাসা কোথায়। আচ্ছা, আমার দেশের বাসা রাজশাহীতে। অনেকেই আছেন যারা হয়তোবা রাজশাহী থেকে জয়েন করেছেন, এই যে বলছে ইমরান হোসেন নাটোর থেকে জয়েন করেছেন, আমার পাশেই থেকে আর কি। তো আমার বাসা, দেশের বাসা হচ্ছে রাজশাহীতে, বাট আপনাদের ক্লাসটা নিচ্ছি সরাসরি ঢাকা থেকেই এবং ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারের তত্ত্বাবধানে। ওকে। তো আজকের আমাদের তরিকুল ইসলাম রাজশাহীর কোথায়, আরেকজন বলছে রাজশাহীর কোথায়। আচ্ছা, রাজশাহীতে আমার জেলাও রাজশাহী, আমার থানা হচ্ছে নাটোরের পাশে বাগমারা থানা। ঠিক আছে? এবার আশা করি চিনতে পারবেন যারা হয়তো রাজশাহীর তারা। আরো বিস্তারিত জানার জন্য আমাকে ফোন দিবেন, সমস্যা নেই। সজীব হোসেন ঢাকা থেকে, স্টুডেন্ট অফ সিএসসি। আচ্ছা, আজকে সিএসসির স্টুডেন্ট অনেক বেশি আছেন। ওকে, গুড। তো আমি সরাসরি খুব বেশি সময় আজকে নিব না, পরিচিত হয়ে নিব। পরবর্তীতে ফেসবুক প্রোফাইল আমি আপনাদের সাথে শেয়ার করব, আমার নাম্বার শেয়ার করব ক্লাস শেষে। ঠিক আছে? তো আপনাদের পরিচয় দেওয়া যদি শেষ হয়, তাহলে আমি সরাসরি ক্লাসের টপিকসের দিকে যেতে পারি। তো ক্লাসের টপিকসে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট বিষয় জানতে চাইবো। আর সেই ছোট্ট বিষয়টা হচ্ছে, আমরা আজকের যে ক্লাসে জয়েন করেছি, সেই ক্লাসে জয়েন করার পিছনে প্রত্যেকের একটা না একটা উদ্দেশ্য আছে। বলতে হয় যে কোনো কাজের পাশাপাশি বা কাজের পেছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য সবারই থাকে। এখন আমি এই কোশ্চেনটা আপনাদের করছি যে আপনাদের আজকের এই ক্লাসে জয়েন করার পিছনে উদ্দেশ্য কার কি? হয়তোবা আমি জানি সবার উদ্দেশ্য হয়তোবা একরকম হবে না, বিভিন্ন জনের উদ্দেশ্য বিভিন্ন রকমের হতে পারে। তো এজন্য বলবো যে কার কি উদ্দেশ্য একটু আমাকে কাইন্ডলি জানাবেন। সো আমি আপনাদের সেই উদ্দেশ্য পূরণের জন্য আমি কথা বলবো এবং লেকচার দেব আপনাদের সাথে। তো একটু কাইন্ডলি আপনারা সবাই জানিয়ে দেন যে আপনাদের কার কি উদ্দেশ্য নিয়ে আজকে এই ক্লাসে জয়েন করেছেন। আব্দুল্লাহ আল মামুন উত্তর দিয়েছেন, ফ্রিল্যান্সিং করব ভাইয়া। আচ্ছা, দেখি আপনাদের টার্গেট আমি নোট করব প্রথমতই, কারণ একটা বিষয় আপনারা সবাই জানেন যে টার্গেট বা উদ্দেশ্য যদি আপনি মনস্থির না করেন, আপনি কোনো কাজে সাকসেস হইতে পারবেন না। প্রথমত আপনাকে এই টার্গেটটা আগে দেখতে হবে। হয়তো আমাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে, তো সেই উদ্দেশ্যটা আপনারা শেয়ার করে ফেলেন। অনলাইন ইনকাম করতে চাই, তারপর ফ্রিল্যান্সার হওয়ার জন্য যেন হেল্প করতে পারি আমার ইনকাম থেকে। আচ্ছা, গুড, নাইস আব্দুল্লাহ, খুব সুন্দর একটা উদ্যোগ আপনার, মানুষকে হেল্প করবে।
আল্লাহ আপনার দোয়া কবুল করুক। রমজান মাস। রেডমি 8 অনলাইন ইনকাম করতে চাই, ওয়েব ডেভেলপার হতে চাই। গুড। উদ্দেশ্য হলো জবের পাশাপাশি আউটসোর্সিং করে এক্সট্রা উপার্জন করতে চাই, প্রীতম বলেছেন তালুকদার। প্রফেশনাল ফ্রিল্যান্সার রিলেটেড টু দিস ওয়ার্ক এন্ড আর্ন মানি অবভিয়াসলি। ওকে, থ্যাংক ইউ। তো মোটামুটি আপনাদের উদ্দেশ্যগুলো আমি জানতে চাচ্ছি এজন্যই, কারণ প্রত্যেকটা কাজের পাশাপাশি আমাদের সবসময় যে বিষয়টা মনে রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে আমাদের উদ্দেশ্য কি, আমরা কোন উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছি, এই বিষয়টা আমাদেরকে আগে ফোকাস করতে হবে। তো আমাদের আপনাদের কাছ থেকে যে অপিনিয়ন নিলাম, অপিনিয়নগুলোর মধ্যে ম্যাক্সিমাম যারা যেটা বলেছেন সে বিষয়টা হচ্ছে জানার ইচ্ছা থাকলে এটা একটা উদ্দেশ্য। একজন বলেছেন সুরজ ইসলাম, এই যে জানার ইচ্ছা, এটা একটা উদ্দেশ্য আপনার। নতুন কিছু জানার উদ্দেশ্য খারাপ কিছু না, নতুন কিছু জানার উদ্দেশ্য অনেক ভালো কিছু। ওকে, তো আমাদের মূলত যে উদ্দেশ্য আমি যদি ক্যাটাগরিয়াইজ করি, বিষয়টা হচ্ছে লার্নিং। সেটা হতে পারে নতুন কিছু শিখেন অথবা জানেন, সেখানে বাড়তি কিছু এক্সট্রা কিছু বিষয় শিখতে যাচ্ছেন, এই বিষয়গুলো হতে পারে। তো লার্নিং আমি পেয়েছি আপনাদের কথার মধ্যে থেকে, অপিনিয়ন থেকে। আরো একটা বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে আর্নিং। মূলত এই দুইটা টপিকস আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই দুইটা টপিকসকে কেন্দ্র করে আজকে হয়তো আমাদের ক্লাসে আসা। হয়তো অনেকে এই বিষয়টা সম্পর্কে জানেন না, আজকে থেকে জানবেন। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মূল পয়েন্ট, লার্নিং এবং আর্নিং। লার্নিং মানে আমরা কোনো কিছু শিখবো, সেটা হতে পারে নতুন, হতে পারে সেই বিষয়টা আমরা আগে থেকে জানি, আরো বেশি কিছু জানতে যাচ্ছি। এখন আমরা কোন বিষয়টা আজকে ক্লাসে জানবো, কোন বিষয়টা আজকের ক্লাসে আমরা জানতে আসছি, বা নতুন যে বিষয়টা শিখতে এসেছি সেই বিষয়টা কি জানেন তো সবাই নাকি? আপনাদের মনে হয় ড্রিমল্যান্ড আইটি সফটওয়্যার থেকে বলাই হয়েছে, বা আপনারাই হয়তো বা অপিনিয়ন দিয়েছেন যে ড্রিমল্যান্ড আইটি সফটওয়্যার থেকে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এই বিষয়টাতে আপনারা কাজ শিখবেন বা জানার জন্য মূলত আসছেন। ওয়েবসাইট ডিজাইন বা মূলত ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যাই হোক, স্ক্রিনটা ছোট, সমস্যা নেই। তো আমাদের মূল শিখার যে উদ্দেশ্য বা যে বিষয়টা নিয়ে আমরা শিখব, লার্ন করব, সেই বিষয়টা কি? ওয়েবসাইট ডিজাইন। মূলত বাংলা কথা হচ্ছে আমরা এই বিষয়টা শিখব কিভাবে একটা ওয়েবসাইট বানাইতে হয়, কিভাবে একটা ওয়েবসাইট সুন্দরভাবে সাজাইতে হয়, ডিজাইন করতে হয়। এই বিষয়গুলো মূলত আমাদের শিখার মূল উদ্দেশ্য, তাই না? আর ওয়েবসাইট বানানো শিখে আমরা কি করব? আমরা আর্নিং করব, বা যেটাকে বলা হচ্ছে ইনকাম করব। এখন ইনকাম হতে পারে ওয়েবসাইটে কাজ শিখে আপনি কোনো একটা জায়গায় জব করে ইনকাম করতে পারেন, তাই না? হতে পারে না? আপনি কোনো একটা জায়গায় বিজনেস করে ইনকাম করতে পারেন, আপনি কোথাও জব করেও ইনকাম করতে পারেন, বিজনেস করেও ইনকাম করতে পারেন। এর পাশাপাশি আরো একটা বিষয় আছে যেটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি ফ্রিল্যান্সিং করেও ইনকাম করতে পারেন। তো ইনকাম করার অনেকগুলো মাধ্যমই আছে। ইনকাম করার অনেকগুলো মাধ্যমে আছে। জব আমরা নরমালি সবাই বুঝি যে কোনো একটা প্রতিষ্ঠানে আপনি আপনার নিজের যোগ্যতাকে অ্যাসেট করে সেখানে আপনাকে জব নিতে হয়। আপনার হতে পারে ওয়েবসাইট বানানো বা ওয়েবসাইট ডিজাইন শিখে আপনি সেখানে জব করবেন। যেমন আমি বর্তমানে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট কাজ করে ড্রিমল্যান্ড আইটি সফটওয়্যারের সাথে কাজ করে যাচ্ছি। সো জব হতে পারে, বাট জব হলে অবশ্যই সেখানে নির্দিষ্ট একটা টাইম আপনাকে দিতে হবে। এরপরে হতে পারে ইনকামের সিস্টেমটা বিজনেস করে। বর্তমানে অনেকেই ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট কাজ শিখে অনেকেই বিভিন্ন বিজনেস করতে আসে আর কি। তো বিজনেস করতে আসলেও দেখা যাচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে কাজ করতে পারবেন। আরো একটা বিষয় আছে যেটা আমাদের মূল ফোকাস, তাই না? আপনারা যারা আছেন আপনাদের মূল ফোকাস সেটা হচ্ছে অন্যান্য যে কোনো কাজের পাশাপাশি আপনি কোথাও জব করেন, অথবা আপনি একটা জায়গায় বিজনেস করেন, অথবা আপনি একজন স্টুডেন্ট, অথবা আপনি একজন হাউসওয়াইফ, আপনি যেই হন না কেন, আপনি দেখা যাচ্ছে অন্য কোনো কাজের পাশাপাশি নির্দিষ্ট একটা টাইম, যে টাইমটাকে কাজে লাগিয়ে আপনি এক্সট্রা ইনকাম করতেছেন, যেটাকে মূলত বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। যেটাকে এক কথায় বলা হয় স্বাধীন পেশা বা মুক্ত পেশা। মূলত অন্য কোনো কাজের পাশাপাশি এই পেশার সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন। আপনি যদি জব করেন, জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করা পসিবল। বিজনেস করলেও তার পাশাপাশি ফ্রিল্যান্সিং করা পসিবল। আমরা যারা স্টুডেন্ট বা পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি এই কাজটাতে আপনি যেতে পারবেন। তো যাই হোক, আমাদের
এখানে মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা উদ্দেশ্য হচ্ছে আপনি ওয়েবসাইট ডিজাইনার হবেন, আরেকটা বিষয় হচ্ছে আপনি ফ্রিল্যান্সার্স হবেন। সো ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের কি কি বিষয় প্রয়োজন এই বিষয়গুলো আমরা জানবো। ঠিক আছে? আসেন। তো আমি আপনাদের সাথে সংক্ষেপে এখন আলোচনা করব, বাট এই বিষয়টা নিয়ে আমি পুরোপুরিভাবে আপনাদের সাথে আলোচনা করব। বাট এখন আমি জাস্ট আপনাদের সংক্ষেপে একটু ধারণা আমি আপনাদের দিব। আচ্ছা, যারা অনেকে এখনো সাউন্ড পাচ্ছে না, পরে অনেকে জয়েন করেছে, আমি একটু মেসেজ দিয়ে দিই। সাউন্ড না পেলে মাইক্রোফোন অন করে নেন। মাইক্রোফোন ওকে। তো প্রথমত যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমরা হয়তোবা এই ফ্রিল্যান্সিং এর নামটা অনেকেই শুনে আসতেছি যে এক্স্যাক্টলি ফ্রিল্যান্সিং বলে কোনো কিছু আছে, ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যাচ্ছে, বিষয়গুলো জানি, বাট এক্স্যাক্টলি বিষয়টা কি এই বিষয়টা হয়তোবা অনেকে জানি না। তো ফ্রিল্যান্সিংটা হচ্ছে ওটাই বললাম যে মুক্ত বা স্বাধীন একটা পেশা, মুক্ত বা স্বাধীন পেশা যেটা অন্য কোনো কাজের পাশাপাশি আপনি করতে পারবেন। তো এই ধরনের পেশাকেই মূলত বলা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং। ঠিক আছে? তো এই ফ্রিল্যান্সিংটাকে আপনি অন্য যেকোনো কাজের পাশাপাশি আপনি করতে পারবেন। সাপোজ আপনি কোনো একটা জায়গায় জব করেন। জবের পাশাপাশি আপনি বাসায় দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা টাইম পাচ্ছেন। সেই টাইমে আপনি দেখা যাচ্ছে ঘরে বসে কাজ করতে পারবেন। সেই কাজটাকে মূলত ফ্রিল্যান্সিং বলা হচ্ছে। এক কথায় বলা হয় যে স্বাধীনভাবে করা যায় এই ধরনের যে কাজগুলো আছে, এই কাজগুলোকে ফ্রিল্যান্সিং বলা হয়। তো সাপোজ ধরেন যে আপনি একজন ডাক্তার বা আপনি একজন জব হোল্ডার। আপনি যে কাজটার মধ্যে আছেন বর্তমানে, এই কাজটাকে যদি আপনি স্বাধীনভাবে নিতে পারেন, নিজের ইচ্ছে মতো যদি নিতে পারেন, তাহলে বলতে পারবেন এটাও ফ্রিল্যান্সিং। ঠিক আছে? তো এক্সাক্টলি ফ্রিল্যান্সিং এর কাজগুলো আমরা ঘরে বসে থেকেই করে থাকি। যেহেতু এটা স্বাধীন পেশা, তো আপনি আপনার ঘরে বসে থেকে হোক, আপনি অন্য কোথাও বেড়াইতে গেছেন সেখানে গিয়ে হোক, যেকোনো জায়গায় বসে আপনি কাজগুলো করতে পারবেন। বিষয়গুলো হচ্ছে এটা। তো এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো নরমালি তো ফ্রিল্যান্সিং সম্পর্কে বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সিংটা হচ্ছে স্বাধীন পেশা বা মুক্ত পেশা, যেটা আপনি অন্য কোনো কাজের পাশাপাশি করতে পারবেন। হন আপনি হচ্ছে একজন হাউসওয়াইফ, হন আপনি একজন জব হোল্ডার, হন আপনি একজন স্টুডেন্ট অথবা বিজনেসম্যান। ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং বোঝা হলে আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে হোয়াট ইজ আউটসোর্সিং। আউটসোর্সিং নামক একটা বিষয়ও কিন্তু ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত আছে, যেটা হয়তোবা আমরা অনেকেই জানি বাট অনেকে জানি না এক্স্যাক্টলি বিষয়টা কি। হয়তোবা অনেকে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং বিষয়টাকে একরকম মনে করেন। এক্স্যাক্টলি বিষয়টা একই রকম, বাট একটু ডিফারেন্ট আছে। যেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য আছে একটা। তো এই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্যটা হচ্ছে এটাই যে সাপোজ সাপোজ একটা আপনি কাজ শুরু করলেন ফ্রিল্যান্সিং এ ঘরে বসে থেকে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে আপনি ৩ মাস পর থেকে কাজ শুরু করলেন। কাজ শিখার পরে ৩ মাস পর থেকে আপনি কাজ শুরু করলেন। দেখা ৩ মাস পরে কাজ শুরু করার পরে আপনার ১ জন, এখানে ২ জন, এখানে ৩ জন করে আস্তে আস্তে আপনার কাস্টমারের সংখ্যা বাড়তেছে। বাড়বে তো নাকি? একটা পর্যায়ে আসবে যখন দেখা যাচ্ছে আপনার 1 ইয়ার্স হয়ে গেল। 1 ইয়ার্স পরে আপনার দেখা যাচ্ছে কাস্টমারের সংখ্যা দেখা যাচ্ছে ১ জন থাকবে না, ২ জন থাকবে না, ৩ জন থাকবে না। ঘটনা এরকমও হয় যে দেখা যাচ্ছে যাকে ভালো কাজ দিয়েছেন সে দেখা যাচ্ছে আপনাকে আরো বেশি কাজ দিচ্ছে, হয়তোবা অন্য আরেকজনকে রেফার করতেছে। তো এই যে এইভাবে করতে একটা টাইম চলে আসে যখন আপনি নিজে আর কাজগুলো করে তাদেরকে দিতে পারবেন না। তখন আপনি কি করবেন? তখন কি কাজগুলো নেয়া ছেড়ে দিবেন? আপনি যদি কাজগুলো নেয়া ছেড়ে দেন, হয়তোবা আরেকজনে নিয়ে কাজটা করে দিবে। তো বিষয়টা হচ্ছে কাজগুলো ছেড়ে দেয়া যাবে না। কাজগুলো আপনি নিবেন। সাপোজ ধরেন যে কাজটা হচ্ছে আপনার $১০০ এর একটা কাজ। সেই কাজটা আপনি নিবেন, বাট আপনার যদি টাইমে না পোষায় বা টাইমটা যদি ম্যানেজ না হয়, সেটা আপনি কি করবেন? $৫০ এ আরেকজনের কাছ থেকে কাজটা করায় নিবেন। আরেকজন বলতে যারা ফ্রি আছে। এক্সাক্টলি যারা নতুন ফ্রিল্যান্সার তাদের ১ম এ একটু ফ্রি থাকে আরকি, ব্যস্ত একটু কম থাকে। সো তাকে আপনি ধরেন যে $৫০ এর কাজ দিয়ে দিলেন। দিয়ে আপনি $৫০ এখান থেকে রেভিনিউ নিলেন। তো দেখা যাচ্ছে টোটালি বিষয়টা এরকম হয়, আউটসোর্সিং এর বিষয়টাতে যখনই আসবেন তখন একটা টিম ম্যানেজ করতে হয়। আপনার যে কাজগুলো থাকে এই কাজগুলো তাদেরকে দিয়ে আপনি করায় নিচ্ছেন। তো এই যে আপনি তাদেরকে দিয়ে বা নতুন যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে দিয়ে কাজ করায় নিচ্ছেন, এই জিনিসটাকেই বা এই সিস্টেমটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং টা হচ্ছে আপনি নিজে যখন কাজগুলো করতে পারবেন না, তখন আরেকজনকে দিয়ে কাজগুলো করায় নিবেন।
সো সেই সিস্টেমটাকে মূলত বলা হয় আউটসোর্সিং। সো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে যে তফাৎ, এই তফাৎটা কি বুঝতে পেরেছেন? তো পর্যায়ক্রমে একটা বিষয় হয় যে একজন ফ্রিল্যান্সার সে একটা টাইম আসে যখন সে নিজে আউটসোর্সিং পেশার সাথে চলে যায়, নিজের কাজ করে না, আরেকজনকে দিয়ে কাজগুলো করায় নেয়। আরেকজনকে দিয়ে যে কাজ করায় নিচ্ছে এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। সেটা একটা পর্যায়ে চলে আসবে যখন এই বিষয়টাকে অনেকেই বিজনেস নিয়েও চিন্তা ভাবনা করে। ঠিক আছে? সো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে বুঝতে পেরেছেন আর বুঝতে পারেন নাই এমন কেউ থাকলে বলেন, আমি আবারও বিষয়টা ক্লিয়ার করে দিব, না হলে অন্য টপিকসে চলে যাব। যারা আমার কথা শুনতে পাচ্ছেন না, অনেকে আছেন যারা শুনতে পাচ্ছেন না, আপনার মাইক্রোফোনটা একটু অন করে নেন। মাইক্রোফোন দেখেন নিচে অপশন আছে, বুঝেছেন? ওকে ওকে, থ্যাংক ইউ। সো এই বিষয়টা আমরা বুঝলে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ ক্লাসের পরে আমরা এই বিষয়টা নিয়ে আরো ডিসকাস করব। ঠিক আছে? ওকে, সো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং, রেডমি ফ্রিল্যান্সিং আবার বুঝাইতে হবে। আচ্ছা, ফ্রিল্যান্সিংটা হচ্ছে স্বাধীন পেশা। সাপোজ আপনি যে কাজকে দেখা যাচ্ছে স্বাধীনভাবে নিতে পারবেন, ওই কাজটাকে ফ্রিল্যান্সিং বলা হবে। ঠিক আছে? যেমন আমরা কোথাও জব করলে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জব করতে হয়। এর মধ্যে যদি ছুটি নিতে চান, আপনি কি করতে হবে? অবশ্যই আ বসের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর ছুটি নিতে হবে। বাট এখানেও কাজগুলো নিবেন, বাট এখানে এরকম কোনো বিষয় থাকে না। ঠিক আছে? তো এটাই হচ্ছে স্বাধীন পেশা বা মুক্ত পেশা। এবার বুঝতে পারছেন আশা করি। ওকে, তো এরপরে আমরা যে বিষয়টাতে যাব সেই বিষয়টা হচ্ছে হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট ফ্রিল্যান্সিং। এখন আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার কি বিষয় প্রয়োজন হবে? যেকোনো একটা কাজ শুরু করলে সেখানে তো অনেক কিছু প্রয়োজন হয় না, তাই না? অনেক কিছু প্রয়োজন হয়। সো আমাদের ফ্রিল্যান্সিং এই পেশাকে যখন আপনি নিবেন, আপনার কি বিষয় প্রয়োজন হবে সেই বিষয়গুলো এখানে লেখা আছে। আমরা ঘরে বসে কাজ করব। ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশের মানুষের কাজগুলো আমরা করে দিব ঘরে বসে থেকেই। সো এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনার বাসায় কম্পিউটার প্রয়োজন হবে। আপনার বাসায় কম্পিউটার লাগবে। ল্যাপটপ হলেও চলবে, ডেস্কটপ হলেও চলবে। সো কম্পিউটার, ল্যাপটপ অথবা ডেস্কটপ যেকোনো একটা লাগবে। যেহেতু আমরা কাজ করব ঘরে বসে থেকে। হয়তোবা কোথাও জব করলে আপনাকে ল্যাপটপ বা কম্পিউটার অফিস থেকে বের করতে। বাট এখানে যেহেতু আপনি নিজেই নিজের কাজগুলো করবেন, সো আপনাকে কেউ কম্পিউটার দিবে না, নিজে গিয়ে কম্পিউটার অ্যারেঞ্জ করতে হবে। সো আশা করি আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ আছে মোটামুটি সবারই। তারপরে যে বিষয়টা প্রয়োজন হবে, যেহেতু ঘরে বসে কাজ করবেন অনলাইনে, সো ঘরে বসে থেকে কাজ করার জন্য আপনার বাসায় ইন্টারনেট কানেকশন লাগবে। আমি ধরে নিচ্ছি এটাও সবার আছে। ইন্টারনেট কানেকশন না থাকলে হয়তোবা আপনারা কেউ ক্লাসে জয়েন করতে পারতেন না, তাই না? ইন্টারনেট কানেকশনটা আপনাদের সবার মধ্যে আছে। হয়তোবা যে বিষয়টা আপনাদের মধ্যে নেই, নাম্বার 3 স্কিল বা দক্ষতা যেটাকে বলা হচ্ছে, সেই দক্ষতা এটা হয়তোবা আপনাদের সবার মধ্যে নেই। সো এই বিষয়টা নিয়েই মূলত আমরা আলোচনা করব। সো দক্ষতা বলতে বিষয়টা এটা যে আপনি সাপোজ ধরেন যে আমি একজন মোবাইল মেকানিক্স। এই যে একটা মোবাইল যদি আমি ঠিক করতে যাই, তারপরেও কিন্তু আমাকে কিভাবে মোবাইলটাকে ঠিক করতে হয় এই বিষয়টা জানতে হবে। এই যে মোবাইলটা কিভাবে ঠিক করতে হয়, মোবাইলটাকে যে আমি ঠিক করতেছি, এই জিনিসটাকে মূলত বলা হচ্ছে আমার দক্ষতা। সো দক্ষতাটা হচ্ছে আপনি কি পারেন। যে বিষয়টা পারেন ওইটাকে মূলত আপনার দক্ষতা বলা হচ্ছে। তো এখন অনলাইনে কাজ করার জন্য আপনাকে একটা দক্ষতা প্রয়োজন হবে। এখন আমাদের সবার মধ্যেই দক্ষতা আছে, তাই না? কম বেশি যারা আছি এখানে জয়েন করেছি সকলের মধ্যে কোনো না কোনো দক্ষতা আছেই। হয়তোবা আপনারা অনেকে আছেন যারা বিভিন্ন জায়গায় জব করেন। এই যে জব করতেছেন, অবশ্যই আপনার নিজের দক্ষতা নিয়ে তারপর জব করতেছেন। তো বিষয়টা কিন্তু এটাই। কিন্তু অনলাইনে কাজ করার জন্য কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে আপনাকে দক্ষ হতে হবে। যার মধ্যে আমি এখানে নোট করতেছি আপনাদের বোঝানোর জন্য, হ্যাঁ? যেমন অনলাইনে কাজ করার জন্য কাজ পাওয়া যায়, ওয়েবসাইট বানিয়ে কাজ করে অনেকেই, ওয়েবসাইট ডিজাইন করে। অনেকে আছে যারা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজ করে। গ্রাফিক ডিজাইন বলতে বিভিন্ন লগো-টগো ডিজাইন করা, এই হাবিজাবি এগুলো আরকি ডিজাইনের কাজগুলো। তারপরে এখানে কাজ থাকে মার্কেটিং এর, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপরে হচ্ছে ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এই ধরনের মার্কেটিং এর কাজগুলো অনেকেই করে ঘরে বসে থেকে ইনকাম করে। তো এক্সাক্টলি আমরা তো মার্কেটিং গ্রাফিক্স এর এই সেক্টরগুলোতে যাচ্ছি না। আমরা যাচ্ছি কোনটাতে? আমরা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এই সেক্টরটা নিয়ে কাজ করব এবং আমরা একটা বিষয় নিয়েই কাজ করব।
একটা বিষয়ে আমরা দক্ষ হব এবং এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে যাব। তো বিষয়টা বুঝতে পারছেন? তো আমাদের এই ৩টা বিষয় যখন থাকবে তখনই আমরা ফ্রিল্যান্সিংটাকে শুরু করতে পারবো। তো এখন আমার প্রশ্ন এটাই আপনাদের কাছে যে ইন্টারনেট, কম্পিউটার এগুলো হয়তোবা আমি আপনাদের এরেঞ্জ করে নিতে পারবেন। বাট স্কিলের যে বিষয়টা, এই বিষয়টাতে আপনাদের কার কি অবস্থা? মানে আপনাদের যারা জয়েন করেছেন আপনাদের কার কি অবস্থা? মানে বেসিক থেকে আলোচনা করলে ভালো হবে? নাকি এই জায়গার মধ্যে আপনাদের অ্যাডভান্স থেকে নাকি এন্ট্রি লেভেল থেকে কোথায় থেকে? আপনারা একটু আমাকে বলবেন। যেহেতু আমরা শুরু করতে যাচ্ছি। স্বপন বলছেন বেসিক। আচ্ছা আপনাদের কথার উপর ভিত্তি করে আমি কথা বলবো। আচ্ছা। সো বেসিক থেকে আলোচনায় করলেই ভালো হবে আই থিংক। কারণ অনেকে আছেন যারা একদমই জিরো লেভেলে আছেন, এন্ট্রি লেভেলে আছেন। যারা হয়তোবা ইনফরমেশন গুলো নিলে অনেক কিছুই অ্যাডভান্সলি বুঝতে পারবে। যে আসলে বিষয়গুলো কিভাবে কাজ করবে। কারণ অনেক কিছু জানার আছে কাজ শুরু করার আগে। আপনি ফ্রিল্যান্সিং বেস কাজ করলে অনেক কিছু জানার আছে যে বিষয়গুলো জেনে বুঝে তারপর যেতে হবে। ওকে। তো আমি বেসিক থেকে বিষয়গুলো আলোচনায় যাই। বেসিক থেকে যাই। আশা করি অ্যাডভান্সের দিকে আমরা যাব আস্তে ধীরে। স্টেপ বাই স্টেপ। তো স্কিলটা কেন লাগছে এটা তো সবাই বুঝতে পারছেন। কারণ আমি যদি আপনাকে বলি যে আমাকে এই কাজটা করে দিতে হবে। আপনি যদি কাজটা না জানেন, আপনি কিন্তু আমাকে করে দিতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে ওইটাই, যা কাজটা জানলে আপনি হয়তোবা আমাকে করে দিতে পারতেন। তো এইজন্য আমাদের দক্ষতাটার প্রয়োজন আছে। তো আমি বেসিক থেকে আলোচনায় যাব। তো বেসিক থেকে বলতে সর্বপ্রথম আমাদের জানতে হবে হ্যাঁ, পাশা আমি আপনার মেসেজ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। সবার মেসেজই আমি দেখছি। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আমাদের মূল কাজ কি? আমাদের মূল কাজ হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, তাই না? অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা হচ্ছে আমাদের মূল কাজ, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এখন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করতে গেলে সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে যে ওয়েবসাইট জিনিসটা কি। ওয়েবসাইট তো সবাই বুঝেন নাকি? একটা ওয়েবসাইট জিনিসটা কি এটা তো সবাই মোটামুটি বুঝেন। এটা আশা করি না বোঝার কেউ নেই। থাকলেও তারপরে বলবেন। যেহেতু আমরা শিখতে আসছি। যদি কেউ থাকেন যে বুঝেন না তাও বলতে পারবেন। আচ্ছা। সো ওয়েবসাইট মূলত আমরা যেমন ফেসবুকে যাই, এটা একটা ওয়েবসাইট, google.com এটা ওয়েবসাইট, youtube.com এগুলো ওয়েবসাইট, এরকম অনেক অনেক ওয়েবসাইট আছে। যেমন এখানে যদি আপনি ড্রিমল্যান্ড আইটিতে যান, ড্রিমল্যান্ড আইটি ওয়েবসাইট আছে। এখানে যদি আপনি প্রথম আলোতে যান, প্রথম আলো একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে? এই যে প্রথম আলো। সো এগুলো মূলত ওয়েবসাইট। ফেসবুক, বুঝবে ইনশাল্লাহ, সবাই বুঝবে ইনশাল্লাহ। আমি আমি আমার ক্লাস লাস্ট পর্যন্ত দেখলে সবাই বুঝতে পারবে। ওকে। সো এই যে এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট। তো আশা করি বুঝতে পারছেন যে ফেসবুক, গুগল, ইউটিউব শুধুমাত্র এগুলোই যে ওয়েবসাইট তা কিন্তু না। টুকিটাকি অনেক অনেক ওয়েবসাইট আছে যেগুলো সবগুলো মূলত ওয়েবসাইট। আমার ইন্টারনেট মানে একটু স্লো। ঠিক আছে? এগুলো সবগুলো ওয়েবসাইট। ওকে। তো এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলোর একটা শাব্দিক অর্থ আছে। এই শাব্দিক অর্থ আপনাকে আগে বুঝতে হবে। শাব্দিক অর্থটা কি দেখেন। এখানে ওয়েব এবং সাইট দুইটা কথার সমন্বয়ে এখানে ওয়েবসাইট কথাটা আসে আর কি শাব্দিক অর্থে। ওয়েবের মানে হচ্ছে ইন্টারনেট, মানে সমার্থক কথা। সো ওয়েব যাহাকে বলা হচ্ছে, ইন্টারনেটও তাহাকেই বলা হয়। এখন ইন্টারনেট বুঝি না এমন খুব কম সংখ্যক ব্যক্তি আছে হয়তোবা। ইন্টারনেটটা হচ্ছে একটা মাধ্যম বা একটা প্লেস বা একটা সিস্টেম যেটা সারা পৃথিবীকে আপনার জালের মতো জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা ছোটবেলায় এগুলো পড়তাম হয়তোবা, তাই না? জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা পৃথিবীতে ইন্টারনেট। তো এই ইন্টারনেট দিয়ে আমরা সারা পৃথিবীর সাথে কানেক্ট হতে পারি, যে কোনো তথ্য লেনদেন করতে পারি সারা পৃথিবীতে। এই তথ্যগুলো আমরা ছড়াই দিতে পারি ইন্টারনেটের মাধ্যমে, কারণ এটা সব জায়গায় আছে। তো ইন্টারনেটটা হচ্ছে সারা পৃথিবীতে দেখাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম একটা বিষয়। তো এই ইন্টারনেট এবং ওয়েব একই বিষয়। যাহাকে বলা হচ্ছে ইন্টারনেট, ওইটাকে বলা হচ্ছে ওয়েব। ঠিক আছে? তো এই যে ওয়েব এবং ইন্টারনেট, তো দুইটা একই জিনিস। আর সাইট মানে মূলত আসে আপনার প্লেস অথবা স্পেস বা জায়গা।
প্লেস সাইট মানে কোন একটা জায়গা বা স্পেসকে আপনি বুঝাইতে পারতেছেন। সো শাব্দিক অর্থকে যদি আপনি একত্রে লেখেন, বিষয়টা আসে ইন্টারনেটের একটা জায়গা। ইন্টারনেটের একটা জায়গা, যে জায়গার মধ্যে আমরা আমাদের তথ্যগুলোকে রাখি। আর যখন সেই জায়গার মধ্যে আমরা আমাদের তথ্য রাখছি, তখনই সেটাকে বলা হচ্ছে আপনার ওয়েবসাইট। তো বিষয়টা কি বুঝতে পারছেন? আমি আরো সুন্দরভাবে বুঝাই দিচ্ছি যে ইন্টারনেটের জায়গার মধ্যে আপনি জানেন কি জানেন না, সারা পৃথিবীতেও বর্তমানে 150 কোটির ওপরে ওয়েবসাইট আছে। 150 কোটির ওপরে ওয়েবসাইট আছে। যে ওয়েবসাইটগুলোর মধ্যে আপনার এখানে যেমন হচ্ছে ফেসবুক, গুগল, ইউটিউব, প্রথম আলো, এই যে ড্রিমল্যান্ড আইটি, এদের মতো যে ওয়েবসাইটগুলো আছে সবগুলো ওয়েবসাইটই এখানে আপনি দেখবেন। তো এই যে ইন্টারনেটের যে জায়গা, এই জায়গার মধ্যে আমরা মূলত আমাদের তথ্যগুলোকে রাখি। আর যখন তথ্যগুলো রাখি তখন সেটা হয় একটা ওয়েবসাইট। আশা করি বুঝতে পারছেন। তো এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি লিখে রেখেছি। ইচ ওয়েবসাইট হ্যাজ ইটস ওন প্লেস অন দ্য ইন্টারনেট। প্রতিটা ওয়েবসাইটের জন্য নির্দিষ্ট একটা জায়গা ইন্টারনেটের মধ্যে বরাদ্দ করা থাকে। এই বিষয়টা কি বুঝতে পেরেছেন? প্রতিটা ওয়েবসাইটের জন্য, যেমন এখানে ড্রিমল্যান্ড আইটির ওয়েবসাইট, তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা ইন্টারনেটের মধ্যে আছে। এখানে প্রথম আলোর যে ওয়েবসাইটটা দেখছেন, এই প্রথম আলোর ওয়েবসাইটের জন্য নির্দিষ্ট একটা জায়গা ইন্টারনেটের মধ্যে আছে। সো এই জন্য বলা হচ্ছে এগুলোকে ওয়েবের একটা সাইট, ইন্টারনেটের একটা জায়গা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বুঝতে না পারলে বলবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? বুঝতে পারলে আমরা পরবর্তীতে যাব। ওয়েবসাইট মানে হচ্ছে মূলত ইন্টারনেটের একটা জায়গা, যার মধ্যে আমরা কি রাখি, যার মধ্যে আমরা মূলত আমাদের তথ্যগুলোকে রাখি। যেমন তথ্য কোনগুলো? সাপোজ ধরেন যে ড্রিমল্যান্ড আইটির ওয়েবসাইটে যদি আমরা আসি, ড্রিমল্যান্ড আইটির মধ্যে এই যে লেখাগুলো দেখছেন এগুলোই তথ্য। এই যে এখানে যেমন একটা লেখা দেখছেন, ইমেজ দেখছেন, এগুলোই তথ্য। এখানে যে ছবি দেওয়া আছে এগুলোই তথ্য। সেই তথ্যগুলো যেখানে রাখি, এই জায়গাকেই মূলত বলা হচ্ছে আপনার ওয়েবসাইট বা ইন্টারনেটের জায়গা। সো এগুলোকে বলা হচ্ছে ইনফরমেশন। ওকে, আসেন। তো এই জায়গাগুলো বা ওয়েবসাইট কেনার জন্য আমাদের মূলত জায়গা প্রয়োজন হয়, যে জায়গাগুলো থেকে আমরা আমাদের জায়গা আগে কিনে তারপর এখানে আমাদের ওয়েবসাইটগুলোকে রাখি। ঠিক আছে, যেগুলোকে বলা হয় হোস্টিং। এগুলো নিয়ে পরে আলোচনা করবো, সমস্যা নেই। তো ওয়েবসাইট সম্পর্কে আমাদের যদি ধারণা হয়, তাহলে আমরা সরাসরি যেতে পারি যে ওয়েবসাইটের ডিজাইন বিষয়টা কি। এই ডিজাইনের একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা জাস্ট আপনাদের মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না। মূলত ডিজাইন মানে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, এটাই মূলত ডিজাইন। জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন, এই বিষয়টাকে মূলত বলা হচ্ছে আপনার ডিজাইন। যেমন এখানে দেখেন, এই পাশে একটা ইমেজ বসানো আছে, এই পাশে কিছু লেখা আছে। তো এই যে দেখেন একটা ডিজাইন যেটা আপনি দেখছেন, তো এই ডিজাইনগুলো মূলত আপনার ইনফরমেশনের ডিজাইন। ঠিক আছে, তো এক্স্যাক্টলি ওয়েবসাইটের ডিজাইনের যে সংজ্ঞাটা হচ্ছে, ওয়েব ডিজাইন ইজ দ্য প্রসেস অফ অ্যারেঞ্জিং ইনফরমেশন ইন ইন্টারনেট। মানে বাংলা সংজ্ঞা যদি দিই, ইন্টারনেটের মধ্যে তথ্যগুলোকে সাজানোর একটা পদ্ধতি, যাকে বলা হয় ওয়েব ডিজাইন। সংজ্ঞাটা কি ধরতে পারছেন বা বুঝতে পেরেছেন? সংজ্ঞাটা বুঝতে পারলে আশা করি ওয়েবসাইট ডিজাইনের যে মূল কাজ, এই বিষয়টা আপনি বুঝতে পারবেন। ওয়েবসাইট ডিজাইনের মূল কাজ হচ্ছে ইনফরমেশনগুলোকে ইন্টারনেটের মধ্যে সাজানোর একটা পদ্ধতি মাত্র। সাজানোর একটা পদ্ধতি, যাকে বলা হচ্ছে ওয়েব ডিজাইন ইজ দ্য প্রসেস অফ অ্যারেঞ্জিং ইনফরমেশন ইন ইন্টারনেট। এখন কথা হচ্ছে, এই ইনফরমেশন জিনিসগুলো আসলে কি? লেখা আছে দেখেন, ইনফরমেশন লাইক টেক্সট। টেক্সট বলতে আপনার এই যে এগুলো হচ্ছে টেক্সট, যেগুলো লেখা, এই লেখাগুলোকে বলা হচ্ছে আপনার টেক্সট। তারপরে ইমেজ, এই যে এখানে ইমেজ দেখছেন, এগুলো এক একটা ইনফরমেশন প্রকাশ করে। সো এগুলোকে আপনি ইনফরমেশন বলতে পারবেন। অডিও, ভিডিও, এগুলো একটা ওয়েবসাইটের মধ্যে থাকতে পারে। যেমন এখানে যেমন ভিডিও দেওয়া আছে। সো এই বিষয়গুলো মূলত আপনার কি, ইনফরমেশন। আর এই ইনফরমেশন গুলোকেই আমরা কি করছি, এই ইনফরমেশন গুলোকে আমরা যখন সাজাচ্ছি, সাজিয়ে যখন একটা পেজ বানিয়ে ফেলছি, তখন সেটাকে বলা হচ্ছে আপনার ওয়েবসাইট ডিজাইন। সো বিষয়টা ক্লিয়ার না হলে আমাকে বলবেন, বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, বেসিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ক্লিয়ার সবাই? আমি আস্তে ধীরে ক্লাস নিচ্ছি আপনাদের সুবিধার জন্য, তাড়াহুড়া করতেছি না।
এবং একটু বেসিকটা হয়তো আধা ঘন্টা সময় লাগবে আপনাদের ক্লিয়ার হতে, পরে অ্যাডভান্সে যেতে পারবো। বাট এই বিষয়গুলো অ্যাডভান্সলি যাওয়ার আগে আমাদের বেসিকটা ক্লিয়ার করে নেন। হ্যাঁ, সবাই মনোযোগ দেন। এই জন্য আমি আবার বলবো, রিপিট করব। ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের মূল মন্ত্র আছে। এই মূল মন্ত্রটা আপনি আগে বুঝেন। মূল মন্ত্র হচ্ছে এই যে ওয়েবসাইটের মধ্যে যে কোনো ওয়েবসাইট আপনি যখন যাবেন, ওয়েবসাইটের মধ্যে আপনার ইনফরমেশন পাবেন, আর এই ইনফরমেশন গুলোকে সাজানোর কাজগুলোই করে মূলত ওয়েব ডিজাইন। এই যে ইনফরমেশন, প্রত্যেকটা ওয়েবসাইটে ইনফরমেশন দেখবেন। এই যে প্রথম আলো দেখছেন, এই যে এখানে ইনফরমেশন, এগুলো সব এই ইনফরমেশন গুলোকে সাজানো হয়েছে। সেই সাজানোর পরে এটাকে মূলত বলা হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনটা কিন্তু জাস্ট পদ্ধতির নাম, ঠিক আছে? সো ওয়েব ডিজাইন ইজ দ্য প্রসেস, একটা প্রক্রিয়া, অ্যারেঞ্জিং ইনফরমেশন গুলোকে সাজানোর একটা প্রক্রিয়া ইন্টারনেটের মধ্যে, ঠিক আছে? ইন্টারনেটের মধ্যে মানে আমরা সবাই সার্চ দিলে এটা দেখতে পাবো ইন্টারনেটে। সো এই জন্য বলা হচ্ছে ইন্টারনেটের মধ্যে। ওকে, তো এরপরে ডিজাইনটা করলেন। ডিজাইন মানে হচ্ছে সাজাইলেন, জিনিসগুলোকে সাজালেন, এটা হচ্ছে ডিজাইন। বাট সাজানোর পরে আপনাকে কি করতে হবে? এই যে যেমন এই ওয়েবসাইট এই তথ্যগুলোকে পরিবর্তন করানোর প্রয়োজন হতে পারে না? এগুলোকে পরিবর্ধন, ঠিক আছে, বা প্রক্রিয়াজাতকরণ, অনেক কিছু আছে। এই কাজগুলো কিন্তু করার প্রয়োজন হবে। তো এই কাজগুলো কারা করবে? এই সাইটের সাপোজ এখানে লেখাটাকে পরিবর্তন করবেন, কে করবে? মূলত সাইটের যারা মালিক তারা করবে, তাই না? তো তাদেরকে বলা হয় অ্যাডমিন বলা হয়, বা ওনার বলা হচ্ছে। তো এই যে অ্যাডমিন, তারা সাইটের এই তথ্যগুলোকে পরিবর্তন করতে পারবে। সেই যে তথ্যগুলোকে পরিবর্তন করার জন্য একটা কন্ট্রোল প্যানেল বা একটা অ্যাডমিন প্যানেল প্রয়োজন হয়। অ্যাডমিন প্যানেল বুঝছেন? অ্যাডমিন প্যানেলটা হচ্ছে আপনার এই সাইটের মেইনটেন্স করার একটা প্যানেল আর কি, যেখান থেকে এই লেখাগুলোকে পরিবর্তন করা যাবে। আর এই কাজগুলো করার জন্য যে সিস্টেম, সেটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের ডেভেলপমেন্ট। সংজ্ঞা দেয়া আছে দেখেন, ওয়েব ডেভেলপমেন্ট ইজ দ্য প্রসেস অফ মেইনটেইনিং এ ওয়েবসাইট, বা মেইনটেন্স করার একটা পদ্ধতি। সাইটের মেইনটেন্স বলতে এই তথ্যগুলোকে সাজানো, বা এখানে দেখাচ্ছে আপনার পরিবর্তন করা, প্রক্রিয়া করা, এই কাজগুলো। তো যেটাকে মূলত বলা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট। তো ওয়েবসাইট ডিজাইনের পরবর্তী ধাপ হচ্ছে ডেভেলপমেন্ট করতে হয়। প্রথমে ডিজাইন করে নিতে হয়, তারপরে যাতে ওনার বা মালিক তারা যাতে চেঞ্জ করতে পারে, তার জন্য ডেভেলপমেন্টের কাজ করতে হয়। যে জিনিসটাকে বলা হচ্ছে মেইনটেন্স করা, কাজ করতে হয় না, মেইনটেন্স করতে হয়। সো এই মেইনটেন্স গুলো করে ওয়েবসাইটের ওনার। সো ওয়েবসাইটের ওনার রিড, রাইট, মডিফাই কন্টেন্ট এনি টাইম সে মডিফাই করতে পারে কন্টেন্ট গুলোকে। সো আমাকে বলেন এই স্লাইডে কোনো প্রবলেম কারো আছে কিনা ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে? প্রথম স্টেপ কি, দ্বিতীয় স্টেপ কি? ডেভেলপমেন্ট পিএইচপি দিয়ে করবেন। অনেক ল্যাঙ্গুয়েজ আছে ডেভেলপ করার জন্য, আমি আলোচনায় যাব, সমস্যা নেই। নো প্রবলেম? আচ্ছা, গুড। প্রবলেম না থাকলে খুবই ভালো। বিষয়গুলো মনে হয় আপনাদের কাছে বোরিং লাগতেছে নাকি? মানে একদমই খুব বেশি বেসিক হয়ে গেছে? আপনারা বলেছেন বেসিক থেকে, আমি বেসিক থেকে শুরু করেছি, ঠিক আছে? বাট যাবো, সমস্যা নাই। একদিনে তো আসলে পুরোপুরি ওয়েবসাইট ডিজাইন শিখে যাবেন না। সময় লাগবে, তার জন্য হয়তো বা আস্তে আস্তে যাই আমরা, ঠিক আছে? আস্তে আস্তে ধীরে ধীরে যাই, শিখাটা ভালো হবে। কারণ সিঁড়ির একদম দেখাচ্ছে, আপনি যদি সিঁড়ি থেকে লাফ দেন হয়তো হাত পা ভেঙে যেতে পারে। আস্তে ধীরে যাই, হয়তো বা হাত পা ভাঙবে না। অনেকে জানে না, ঠিক আছে? থ্যাংক ইউ আদিত্য রয় ভাই। তো ঠিক আছে, আমি তাহলে পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমরা এখন আমাদের মেইন কাজের দিকে যাব। সো ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই বিষয়টা আমরা বুঝলাম। তো একটা বিষয় মনে রাখবেন এই স্লাইড থেকে, জাস্ট একটা বিষয় আমি সারাংশ করে দিচ্ছি। ওয়েবসাইট ডিজাইন মানে হচ্ছে আপনি, আমি বা যারা ভিজিটর, যেমন আপনারা যখন এই সাইটে যাবেন তখন আপনাকে বলা হবে ভিজিটর। ভিজিটররা এই সাইটটাকে কিভাবে দেখবে, এই জিনিসটাই মূলত, হ্যাঁ, ভিজিটররা এটা দেখতে পায় আর কি। আর ডেভেলপমেন্ট হচ্ছে আপনার যারা ওনার, তারা দেখবে। সো ডিজাইনের জন্য ইনফরমেশন গুলোকে সাজাইতে হয়, জাস্ট এই হচ্ছে বিষয়। সো প্রথমত আপনাকে সাইটের ডিজাইন করে নিতে হয়, তারপর ডেভেলপমেন্টের কাজগুলো করতে হয়। ডিজাইনের কাজ আগে, ডেভেলপমেন্টের কাজ পরে।
তো এখন আসেন আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। গুরুত্ব পয়েন্ট হচ্ছে এটাই, আমরা ওয়েবসাইটের ডিজাইন করব এবং ডেভেলপ করব। এখন আমাদের তো কোনো না কোনো সিস্টেম তো আছেই, যে সিস্টেম আমরা ডিজাইন বা ডেভেলপমেন্ট করব, তাই না? সো একটা না একটা সিস্টেম আমাদের আছে, যে সিস্টেমটা নিয়ে আমরা কিন্তু ডিজাইন বা ডেভেলপমেন্ট করব। সো এই যে আপনার সিস্টেম, এই সিস্টেমটা কি এখানে দেখেন দেয়া আছে, আপনার একটু দেখেন, একটু চোখটা বুলান এখানে, তারপর আমি বলছি। নাম্বার 1, নাম্বার 2 দুইটা সিস্টেম এখানে উল্লেখ করা আছে। সেই দুইটা সিস্টেম দিয়ে মূলত আপনারা ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারবেন, এই দুইটা পদ্ধতি দিয়ে। এটার সাথে এটার তেমন কোনো সম্পর্ক নাই, এটার সাথে এটার তেমন কোনো সম্পর্ক বা রিলেশন নাই, দুইটা আলাদা আলাদা সিস্টেম, ঠিক আছে? বাট দুইটা দিয়েই কাজ করা যায়। আমি দুইটাই আপনাদের সাথে আলোচনা করি। প্রথমে আছে হচ্ছে আপনার কাস্টম কোড। কাস্টম কোড, তো এই কাস্টম কোড মানে আপনাকে কিছু ল্যাঙ্গুয়েজ শিখে নিতে হবে। এই কাস্টম কোড দিয়ে যখন কোনো ওয়েবসাইট বানাবেন তখন আপনাকে কিছু ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এই ল্যাঙ্গুয়েজগুলো এখানে দেয়া আছে, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, তারপর এখানে আছে PHP, এরকম কিছু ল্যাঙ্গুয়েজ আছে, আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে এখানে। তো আমি জাস্ট কমন যে বিষয়গুলো যেগুলো ছাড়া পসিবল না এগুলো আমি এখানে উল্লেখ করেছি। তো এখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমরা এই ওয়েবসাইট বানাইতে পারি। তো এটার জন্য আমাদেরকে মূলত কোড করতে হয়, কোড লিখতে হয়, বিভিন্ন কোড, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এটার জন্য। আরো একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে আপনার CMS। CMS CMS মানে হচ্ছে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। CMS মানে হচ্ছে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। C ফর কন্টেন্ট, M ফর ম্যানেজমেন্ট, S ফর সিস্টেম। তো এই CMS দিয়ে যদি আপনি কোনো ওয়েবসাইট বানান, প্রাথমিক পর্যায়ে আর কি, আপনি কোনো রকম কোডিং ছাড়াই যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন এবং ডেভেলপমেন্টও করা পসিবল এইটা দিয়ে। মানে ডিজাইন ডেভেলপমেন্ট দুইটাই করা যায় এই CMS ইউজ করে, ঠিক আছে? তো অনেক অনেক CMS আছে, আপনি গুগলে একটু সার্চ করলেই পাবেন, আমি দেখাই দিচ্ছি। CMS লিস্ট লিখে সার্চ করলেই পাবেন। এই যে অনেক CMS, এগুলো সবগুলো ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা, ম্যাজেন্টো, এরকম অনেক অনেক আছে, অনেক। আপনারা দেখে নিন গুগলে সার্চ দিয়ে। তো সবগুলো আসলে আমাদের শিখার উদ্দেশ্য না, বা সবগুলো দেখাচ্ছে আপনারা শিখবেনও না, হয়তো পরে আস্তে ধীরে শিখবেন। তো পপুলার যে বিষয়টা, পপুলারটা হচ্ছে প্রথম যেটা আছে এইটাই, ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস যে বিষয়টা, এটা দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুটোই করা যায়, সেটা ডেভেলপমেন্টও করা যায়, ডিজাইনও করা যায়, ঠিক আছে? এটা ডেভেলপমেন্ট করতে গেলেও PHPটা প্রয়োজন হয়। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই দুইটা মাধ্যম, এই দুইটা মাধ্যম দিয়ে ওয়েবসাইট বানানো যাবে এবং আমরা এই দুইটা বিষয় দিয়ে আমরা ওয়েবসাইটের ডিজাইন করব। ঠিক আছে? আচ্ছা, একটু বলেন যে এই বিষয়ে কারো কোনো কনফিউজড বা বুঝতে পারেননি এমন কেউ থাকলে বলেন। আমরা তাহলে এই নাম্বার 1 এই সিস্টেমটা নিয়ে কথা বলবো এখন। ক্লিয়ার? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা অনেক ইজি। সিএমএসটা আবার বলবো। আচ্ছা, একটু সিএমএসটা বলি, একজন বলছে একটু বলে নি। আচ্ছা, সিএমএসটা হচ্ছে মূলত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি বলছি দেখেন, মূলত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে কি এই জিনিসটা আগে বুঝেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কন্টেন্ট প্রথমে বুঝেন। কন্টেন্ট মানে এই যে ওয়েবসাইটে যে তথ্যগুলো দেখছেন না, এই তথ্যগুলোকে কন্টেন্ট বলা হয়। এই যে তথ্য দেখছেন, এই তথ্যগুলোকে কন্টেন্ট বলা হয়, ঠিক আছে? এই যে কন্টেন্ট, এগুলো কন্টেন্ট মানে এক কথায় আপনার ওয়েবসাইটের মধ্যে যা যা আছে সবকিছুকে কন্টেন্ট বলা হয়, ঠিক আছে? বলতে পারেন ইনফরমেশন, কন্টেন্ট একই জিনিস আর কি। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মানে কি সবাই তো বুঝছেন, ব্যবস্থা করা বা ব্যবস্থাপনা। তো এই যে তথ্যগুলো দেখছেন, এই তথ্যগুলোকে ব্যবস্থাপনা করার একটা পদ্ধতি, সিস্টেম। তথ্যগুলোকে বা আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে ব্যবস্থা করার একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আপনার উইদাউট ল্যাঙ্গুয়েজ, কোনো রকম ল্যাঙ্গুয়েজ ছাড়াই আপনি যে কোনো ওয়েবসাইট বানাইতে পারবেন। হোক ই কমার্স, হোক কোনো ম্যানেজমেন্ট, হোক আপনার কোনো একটা কর্পোরেট বিজনেস, পার্সোনাল, নিউজ পোর্টাল, যাই বলেন, সব ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেসে করতে পারবেন। আমি যাবো এই স্টেপে। আর 1 নাম্বারটাতে আপনাকে এই ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হবে।
এটাই হচ্ছে মূল কথা। 1 নম্বরে কাস্টম কোড লাগবে, এখানে কাস্টম কোড লাগবে না। ঠিক আছে? এবার ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন। সো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আপনি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন। খুবই সহজ জিনিস এবং খুব মজার জিনিস। ওকে, তো পরবর্তী স্টেপে আমি যাচ্ছি। ঠিক আছে? তয়েবুল ইসলাম বলছেন কোনটা সবচেয়ে বেশি পপুলার? গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বলছেন যে কোনটা বেশি পপুলার। পপুলারের দিক থেকে যদি আপনি বলেন সেই ক্ষেত্রে বর্তমানে যেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসের পপুলারিটিটা বেশি। আপনার ওয়ার্ল্ডের আপনার অর্ধেক ওয়েবসাইট হয় এইটা দিয়ে। অর্ধেক বলতে আপনার এই যে দেখেন গেট ওয়ার্ডপ্রেস ইজ দ্য সফটওয়্যার দ্যাট পাওয়ারস ওভার 41% অফ দ্য ওয়েব। ঠিক আছে? বর্তমানে আপনার ইন্টারনেটের অর্ধেক ওয়েবসাইটই এই ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়। 41% ওয়েবসাইট মানে বুঝছেন 50-50 আছে। তো খুবই চাহিদা সম্পন্ন একটা বিষয়। এটা খুবই চাহিদা সম্পন্ন একটা বিষয়, যার জন্য আমি আপনাদের কাস্টম কোডের পাশাপাশি এটা রেখেছি। ঠিক আছে? এটাকে আমি হয়তোবা রাখতাম না, বাট এটাকে রেখেছি এজন্যই আপনাদের এইটা যদি না শিখেন ওই 50% মার্কেট আপনারা ধরতে পারবেন না। সো এজন্য আমরা এটাও শিখবো, এটাও শিখবো। এটা হচ্ছে আমাদের প্রফেশনালিটির জন্য, আর এটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য। আমি এটা নিয়ে আলোচনায় যাব, সমস্যা নেই। তো এটা আমাদের আগে শেখা যায় দ্রুত, ফাস্ট। আর এটা একটু লেন্দি প্রসেস, এটা একটু সময় কম লাগে, আর এটাতে আমাদের একটু সময় বেশি দিতে হয়। এটাতে ফ্রিল্যান্সিং আগে করতে পারবেন, এটাতে ফ্রিল্যান্সিং একটু পরে করতে পারবেন। আলোচনায় যাব, সমস্যা নেই। সো আসেন পরের বিষয় আসেন, আমরা দুইটাই শিখবো, আমাদের দুইটাই শিখতে হবে। তবে আগে কোনটা পরে কোনটা এটা আমি পরে ডিক্লার দিয়ে দিব আপনাদের, যে কোনটা আগে শিখাবো কোনটা পরে শিখাবো, এটা ডিক্লার দিয়ে দেবো কালকের ক্লাসে। আমি একটা স্টেপ নিয়ে যাচ্ছি, আপনাদের আগাচ্ছি। তো আপনারা প্রথমে যে বিষয়টা নিয়ে একটু পরিপূর্ণ ধারণা নিয়ে নেন। প্রথমে আপনারা যে কাস্টম কোডের যে বিষয়টা আছে এটা নিয়ে একটু পরিপূর্ণ ধারণা নিয়ে নেন, তারপর এটা নিয়ে ধারণা আবার দিব। তো প্রথমে আসেন কাস্টম কোড। কাস্টম কোড নিয়ে আসেন, যে কাস্টম কোডে আমরা তো এইচটিএমএল, এখানে সিএসএস, এখানে জাভাস্ক্রিপ্ট, এখানে পিএইচপি এগুলো শিখব। এখন এখানে এইচটিএমএল এর কাজ কি, এখানে আপনার সিএসএস এর কাজ কি, এখানে জাভাস্ক্রিপ্টের কাজ কি, এখানে পিএইচপির কাজ কি, কোন ল্যাঙ্গুয়েজের কি কাজ। অবশ্যই তো সবার কাজ এক না, নাকি? এক হবে? এক হবে না, সবার কাজ আলাদা আলাদা একটা পেজ ডিজাইন করতে গেলে। তো কার কি কাজ এই জিনিসটা আপনাদের জানতে হবে আগে, তারপর আমরা কাজ করতে যাব। তো প্রথমে আসেন আমাদের নাম্বার 1 যে আছে এইচটিএমএল। এইচটিএমএল এর কাছে আসেন। এইচটিএমএল যেটাকে বলা হচ্ছে আপনার এইচ ফর হাইপার, টি ফর টেক্সট। হাইপার টেক্সট, এই হাইপার টেক্সট মানে ইনফরমেশনকে বোঝানো হয় বা ওয়েবসাইটের কন্টেন্টকে বোঝানো হয় হাইপার টেক্সট দ্বারা। ঠিক আছে? হাইপার টেক্সট ওয়েবসাইটের এই তথ্যগুলোকে বোঝানো হয়। তো এই যে হাইপার টেক্সট, এই হাইপার টেক্সটগুলোকে মার্কআপ, মার্কআপ বলতে স্ট্রাকচার করার যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজকেই মূলত বলা হচ্ছে আপনার এইচটিএমএল। ঠিক আছে? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার মূল কাজ হচ্ছে ইউজ টু স্ট্রাকচার টেক্সট, ইমেজ, লিঙ্ক, এক্সেট্রা, এগুলো। ঠিক আছে? এক্সেট্রা। সো এইচটিএমএল এর মূল কাজ কি? মূল কাজ হচ্ছে এই যে টেক্সট, ইমেজ, লিঙ্ক, অডিও, ভিডিও, যেগুলোকে কি বলা হয়? ইনফরমেশন বলা হয়। এই ইনফরমেশনগুলোকে স্ট্রাকচার করার জন্য ব্যবহার করা হবে। আর সেই ল্যাঙ্গুয়েজটার নাম কি? এইচটিএমএল। এইচটিএমএল এর কাজটা বোঝানোর জন্য আমি আপনাদের একটা সুন্দর একটা জিনিস দেখাবো পরে, দেখেন। বাট মূল বিষয়টা তো বুঝতে পারছেন নাকি? একটু বলেন। এইচটিএমএল এর মূল কাজ হচ্ছে আপনার, আমার নেটওয়ার্কে কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, এইচটিএমএল এর মূল কাজ হচ্ছে টেক্সট, ইমেজ, লিঙ্ক, এটসেট্রা এগুলোকে স্ট্রাকচার করার একটা সিস্টেম। তো প্রথমত যে কোনো একটা ওয়েবসাইট বানানোর আগে সর্বপ্রথম কি করতে হয় জানেন? সর্বপ্রথম আপনাকে এই এইচটিএমএল ব্যবহার করে, এই এইচটিএমএল ব্যবহার করে আপনার এই যে এখানে ইমেজ দেখছেন, এখানে লেখা দেখছেন, এখানে লেখা, এই যে এগুলো বাটন, এ লেখা, এই যে ইমেজ, এগুলোকে আগে নিয়ে আসতে হয়। প্রথমে নিয়ে আসতে হয়, আগে ডিজাইন করতে হয় না।
প্রথমে নিয়ে আসবেন, আর সে নিয়ে আসার জন্য HTML ব্যবহার করা হবে। তো আপনাদের মধ্যে কি ধারণা আছে কারো যে শুধুমাত্র HTML দিয়ে যদি কোনো ওয়েবসাইট বানানো হয়, সেই ওয়েবসাইটটা দেখতে কেমন হতে পারে? কথা কেটে কেটে যাচ্ছে না? আচ্ছা, খুবই ঝামেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো HTML এর মূল কাজ হচ্ছে তথ্যগুলোকে সাজানো বা নিয়ে আসা। তো আমি আপনাদের একটা উদাহরণ দিই। যেই উদাহরণটা দিলে আপনি বুঝতে পারবেন যে HTML দিয়ে যখন কোনো একটা ওয়েবসাইট আপনি বানাবেন, শুধুমাত্র HTML, এই যে এখানে আছে দেখেন, আমার একটা ওয়েবসাইট আছে এখানে কমপ্লিট, যে ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র HTML ব্যবহার করা হয়েছে। আর শুধুমাত্র যদি HTML ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রে ওয়েবসাইটটাকে কেমন দেখাতে পারে দেখবেন? এই দেখাই, শুধুমাত্র HTML ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন, এই যে পেজটা দেখছেন বা ওয়েবসাইটটা দেখছেন, এখানে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র HTML। HTML এ কি করা হয়েছে জাস্ট জানেন? HTML এ শুধুমাত্র এখানে যেগুলোকে লিঙ্ক, এই লিঙ্কগুলোকে নিয়ে আসা হয়েছে। এখানে যে লেখাগুলোকে নিয়ে আসা হয়েছে, এই যে ভিডিওটাকে নিয়ে আসা হয়েছে, এখানে যে আপনার এই যে ইমেজগুলোকে নিয়ে আসা হয়েছে, এই যে নিয়ে আসা হয়েছে। এক্স্যাক্টলি এটা হচ্ছে একটা স্কেলেটর। একটা স্কেলেটর বা একটা কঙ্কাল বলতে পারেন। মানুষের কঙ্কাল যেমন হয় ঠিক ওইরকম বিষয়। তবে এটার গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। কারণ কি, মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ বাঁচে না, ওয়েবসাইটে এই HTML ছাড়া ওয়েবসাইটও আপনি বানাতে পারবেন না। কারণ ওয়েবসাইটের মেইন কাজই হচ্ছে তথ্যগুলোকে আগে নিয়ে আসতে হয়। তো HTML দিয়ে আপনাকে প্রথমত একটা ওয়েবসাইটের এই তথ্যগুলোকে আগে এখানে নিয়ে আসতে হবে এভাবে। ঠিক আছে? নিয়ে আসার পরে আপনার কি করতে হবে? নিয়ে আসার পরে এই যে ওয়েবসাইটে যেমন কালার দেওয়া হয়েছে, এই জিনিসগুলো আপনারা করবেন। তো সেই কাজটা কে করবে? এই কাজ করার জন্য CSS নামক ল্যাঙ্গুয়েজ আছে। এর মূল বা ওয়ার্ডের মিনিং গুলো হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। CSS ক্যাসকেডিং স্টাইল শিট, মূলত এর কাজ হচ্ছে ডিজাইন করা। এই যে যেমন আপনি একটা কঙ্কাল নিয়ে আসলেন, ঠিক আছে, বা দেখাচ্ছে একটা জাস্ট একটা ডিজাইন নিয়ে আসলেন, এটাকে এখন আপনাকে ডিজাইন করতে হবে। আর এই সকল কাজ করার জন্য এই CSS কাজ করে। এর মূল কাজই হচ্ছে ডিজাইন করা। ঠিক আছে, যেগুলো আপনি নিয়ে আসলেন HTML দিয়ে। বুঝতে পারছেন? আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন এই যে ওয়েবসাইটটা দেখলেন, এখানে যদি এখন আমি CSS এর একটা ব্যবহার করি, বা এখানে যদি CSS এর ইফেক্ট দেয়া হয়, তাহলে এই ওয়েবসাইটটা কেমন দেখাতে পারে? এই যে এখানে আছে HTML CSS অনলি, ওপেন করেন, দেখেন আমি এখানে CSS ব্যবহার করছি। CSS ব্যবহার করার পরে দেখছেন এই যে ইন্ডাস্ট্রিয়াস, এই যে দেখেন এখানে কেমন ছিল, এখানে কেমন। এই যে এই পাশে দেখেন আপনার মেনু, এখন দেখেন এখানে ক্লিক করলে কিছু একটা আসবে, বাট এখনো আসবে না। নিচের দিকে যান, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, সুন্দর সুন্দর কালার, আইকন, দেখছেন ইমেজগুলো কত বড় বড় ছিল, কত ছোট ছোট করা হয়েছে, গোল করা হয়েছে, কালার করা হয়েছে, লেখা লেখা ছোট বড় করা হয়েছে। তারপরে এই যে পিছন দিয়ে আবার ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, কত কি। তো এই সব কাজ করতেছে কে? এই কাজগুলো করার জন্য এখানে CSS এর ব্যবহার করা হয়েছে। সো CSS এর মূল কাজ কি? CSS এর মূল কাজ হচ্ছে HTML নিয়ে আসার পরে এর উপরে আপনার একটা প্রলেপ দেয়া, এর উপর একটা প্রলেপ দেয়া। সো CSS যখনই দিবেন, জিনিসটাকে জাস্ট ওয়াও লাগবে, অনেক সুন্দর লাগবে। ঠিক আছে? তো ওয়েবসাইটকে সুন্দর করার জন্য বা ডিজাইন করার জন্য CSS ব্যবহার করা হয়। তো বিষয়টা এবার বুঝতে পারছেন? আমি হয়তোবা বিষয়টা আপনাদের মুখে বললে যতটা ক্লিয়ার হইতেন, হয়তোবা দেখানোর জন্য বেশি ক্লিয়ার হচ্ছে না, এই জন্য দেখাচ্ছি আপনাদের। সো জাস্ট ধারণা দেওয়ার জন্য যে HTML দিয়ে কি হয়, CSS দিয়ে কি হয়। ক্লিয়ার হলে বলেন। তো একটা ওয়েবসাইটে যখন আপনি HTML আর CSS ব্যবহার করবেন, মোটামুটি ওয়েবসাইটটা অনেক সুন্দর দেখাবে। হ্যাঁ, অনেক সুন্দর দেখাবে যখন আপনি একটা ওয়েবসাইটে খুব সুন্দরভাবে HTML CSS ব্যবহার করবেন, সুন্দর দেখাবে। বাট এখানে দেখেন একটা ভিডিও ছিল, এই ভিডিওটা এর নিচে কাজ করবে ব্যাকগ্রাউন্ডে, এই কাজটা হচ্ছে না। তারপর এই যে এখানে ক্লিক করলে এই পাশ দিয়ে কিছু একটা আসবে, যেমনটা এই যে প্রথম আলোতে দেখেন এখানে আছে।
এই যে এখানে ক্লিক করলে দেখেন এই পাশে কিছু একটা আসতেছে, মেনু, এগুলোকে বলা হয় মেনু। সো এই কাজগুলো আপনি করবেন। এখানে ক্লিক করলে এই পাশ থেকে কিছু একটা আসতেছে, মেনু। সো এক্স্যাক্টলি এই কাজগুলো আপনি করবেন, এখানে ক্লিক করলে আসবে। এগুলো কিন্তু আসতেছে না, দেখেন এখন ক্লিক করতেছি বাট আসতেছে না। এই কাজগুলো এখন করতে হবে। সো এই ধরনের যে কাজগুলো আছে, এক্স্যাক্টলি লাস্ট ফিনিশিং আপনি ডিজাইনের কাজ সব কিছু কমপ্লিট, সব ওকে, জাস্ট আপনার সাইটটাকে রিভিউ করবেন। সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্ট দিয়ে এই কাজটা আপনি করবেন। সো এক্স্যাক্টলি জাভাস্ক্রিপ্ট কি করে প্রথমে জেনে রাখেন। মূলত এইচটিএমএল সিএসএস এর হেল্পার হিসেবে কাজ করে জাভাস্ক্রিপ্ট। এক্স্যাক্টলি কিছু কিছু কাজ আছে যে কাজগুলো এইচটিএমএল বা সিএসএস করতে পারে না, এই ধরনের কাজগুলোতে জাভাস্ক্রিপ্ট তাদেরকে হেল্প করে। সো জাভাস্ক্রিপ্ট মূলত এদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। যেমন এখানে ক্লিক করলে কিছু একটা আসবে, এই কাজটা কিন্তু এইচটিএমএল সিএসএস করতে পারে না, বাট এখানে যে ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা কিন্তু এইচটিএমএল সিএসএস এর। আবার এখানে ক্লিক করলে যে ডিজাইন আসবে ওইটাও এইচটিএমএল সিএসএস এরই হবে। দেখেন ওই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট তিনটাই আছে, ক্লিক করেন, দেখেন জাস্ট আরো সুন্দর লাগবে জিনিসটাকে। এই যে দেখছেন, দেখেন কেমন লাগতেছে। এখন পিছন দিয়ে সুন্দর একটা ভিডিও চলে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে আপনার আমরা সিএসএস এর যেটা পারতেছিলাম না, ক্লিক করেন, দেখেন এই যে এই পাশ থেকে কিছু একটা আসতেছে, আবার ক্লিক করেন চলে যাচ্ছে, ক্লিক করেন আসতেছে, ক্লিক করেন চলে যাচ্ছে। তো এক্স্যাক্টলি এই কাজগুলো করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের কাজই হচ্ছে এটা। তো আমি আর একটু ভালোভাবে আপনাদের বিষয়টা বুঝিয়ে দিই জাভাস্ক্রিপ্টের কাজটা। আপনারাই বলেন যে এখানে এই যে মেনু এবং মেনুর পাশে তিনটা দাগ বার দেওয়া হয়েছে, এই কাজটা কি দিয়ে করা হয়েছে বলেন তো? জাস্ট ডিজাইনের কাজটা আপনারা বলেন দেখি, এই দুইটা কাজ কি কি দিয়ে করা হয়েছে? প্রথমে এখানে এই যে দেখেন মেনু নিয়ে আসা হয়েছিল, যেটা এইচটিএমএল দিয়ে, দেখছেন মেনুটা নিয়ে আসা হয়েছিল এইচটিএমএল দিয়ে, লেখাটাকে জাস্ট, যে লেখাটা হচ্ছে এই লেখা। সিএসএস দিয়ে কি করা হয়েছে? সিএসএস দিয়ে দেখেন এই মেনুর পাশে আপনার তিনটা বার দেওয়া হয়েছে এবং এটাকে কালার করা হয়েছে, পিছন দিয়ে কালার দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি এইচটিএমএল আর সিএসএস দিয়ে কাজ করা হয়েছে। আবার এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আচ্ছা, এখানে জাভাস্ক্রিপ্টে ক্লিক যখন করবেন তখন এর পরে একটা জিনিস আসতেছে, দেখছেন ক্লিক করার পর একটা জিনিস আসছে, এটা কি দিয়ে করা হয়েছে? এইটাও কিন্তু এইচটিএমএল সিএসএস দিয়ে করা হয়েছে, তাই না? এই জিনিসটা এইচটিএমএল সিএসএস দিয়ে, এই জিনিসটা এইচটিএমএল সিএসএস দিয়ে। কিন্তু ঘটনাটা কি, এখানে ক্লিক করার পরে এই জিনিসটা আসতেছে, তাই না? বিষয়টা আমি নোটপ্যাডে লিখে দিই, আপনাদের বুঝাই দিই, বিষয়টা সহজে বুঝতে পারবেন। সাপোজ এইচটিএমএল সিএসএস দিয়ে আপনি প্রথমে মেনুর স্ট্রাকচার করলেন, মেনুর কাজ করলেন, মেনুকে নিয়ে আসলেন, পরে এইচটিএমএল সিএসএস দিয়ে ক্লিক করার পরে যে মেনু আইটেমগুলো আসবে এই কাজগুলো হচ্ছে। এখন দেখেন তো এই মেনুতে যখন ক্লিক করতেছেন তখন এই জিনিসটা আসতেছে। এখন এর মধ্যে অবশ্যই কেউ না কেউ কাজ করতেছে, সে হচ্ছে হয়তোবা নেটওয়ার্ক হিসেবে কাজ করতেছে, সে হয়তোবা কানেক্টর হিসেবে কাজ করতেছে, সে হয়তোবা এটার সাথে এটার একটা সংযোগ স্থাপন করে দিচ্ছে। তো এই যে সংযোগ স্থাপন করা, এই সংযোগ স্থাপন করার জন্য অবশ্যই একটা মাধ্যম প্রয়োজন হচ্ছে, আর যে জিনিসটা কমপ্লিট করে দিচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্ট দিয়ে এক্স্যাক্টলি এই কাজগুলোই করা হয়ে থাকে, দুইটা এইচটিএমএল সিএসএস এর কাজকে একত্রিত করার কাজ। বিষয়টা এরকম, উদাহরণ দিয়ে বলি, সাপোজ ধরেন যে বর আর কনে বিয়ে হয় না, বিয়ে হলে তারা দেখা যাচ্ছে স্বামী স্ত্রী হয়ে যাচ্ছে, এখন এদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয় কে? কাজী, তাই না? তো এক্স্যাক্টলি জাভাস্ক্রিপ্টের কাজ মনে করেন যে কাজীগিরি করা, ঠিক আছে? কাজী, কাজী রাকিব। আচ্ছা, আপনার নেটওয়ার্কের সমস্যা, আমি ভিডিওটা দিয়ে দিব, সমস্যা নেই, দিয়ে দিব। আচ্ছা, না জাভাস্ক্রিপ্টে এক্স্যাক্টলি এতটুকু কাজ না, তবে মেইন কাজ হচ্ছে এটাই ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের কাজ এরকমই আর কি, এক্স্যাক্টলি বিহেভিয়ার কন্ট্রোল করা, যেগুলো আস্তে ধীরে পরে বুঝাবো আপনাদের, বাট আমি নর্মালি বুঝাই দিচ্ছি বিষয়গুলো। জাভাস্ক্রিপ্টের কাজ আপনার প্রথমেই ধরে নেবেন, ফার্স্ট কাজ হচ্ছে এইচটিএমএল সিএসএস কে হেল্প করবে ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এই কাজটাই সর্বাধিক। এছাড়াও কিছু কাজ আছে, যেমন সার্ভার সাইড, সার্ভার সাইডের কাজ করে, স্ক্রিপ্টের কাজ করে,
তারপরে এই যে আপনি মাউসটা এখানে নিয়ে যাচ্ছেন, এটাকে বলা হয় বিহেভিয়ার। এটাকে বলা হচ্ছে আপনার বিহেভিয়ার। এই যে বিহেভিয়ার কন্ট্রোলিং এর কাজগুলো জাভাস্ক্রিপ্ট করে। আপনি মাউসটাকে স্ক্রল ডাউন করে নিয়ে যাচ্ছেন, এটাকেও বিহেভিয়ার বলা হয়। এই কাজটাও আপনার জাভাস্ক্রিপ্টের কাজ। জাভাস্ক্রিপ্টের অনেক কাজ, বাট অনেক মজার একটা ল্যাঙ্গুয়েজ, খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ। মূলত এর কাজই হচ্ছে অন্যকে হেল্প করা। যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাও একটা জাভাস্ক্রিপ্ট, এর মূল কাজই হচ্ছে আরেকটা ল্যাঙ্গুয়েজকে হেল্প করা। আর ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজই কিন্তু হেল্পিং, ঠিক আছে? আর এগুলো কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেটা নিয়ে আরো ধারণা দিব, সমস্যা নেই। যেহেতু প্রথম আপনার নতুন, আজকে এগুলোর সাথে ইয়া হচ্ছেন, তো আমি সার্ভার সাইড বলতে কি, সার্ভার সাইড বলতে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা তো অবশ্যই সার্ভারে রাখা আছে ইন্টারনেটের। সেই ইন্টারনেটের সার্ভার থেকে যেমন আপনি যখনই সাপোজ এখানে ক্লিক করেন, বাংলাদেশে ক্লিক করেন, দেখেন আপনার কাছে একটা রেজাল্ট আসতেছে। এই জিনিসটা আসতেছে সার্ভার থেকে। এই যে সার্ভার থেকে আপনার রিকোয়েস্টে আসতেছে, এই রিকোয়েস্টটার কাজগুলো করে জাভাস্ক্রিপ্ট। এটাই বলা হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের কাজ, ঠিক আছে? অনেক ধরনের কাজ আছে, যেমন এখানে আমার এলাকার খবর দেখেন, আপনার বিভাগ চুজ করেন, আপনার জেলা চুজ করেন, আপনার উপজেলা চুজ করেন, খুঁজুন। এই যে খুঁজতে দিচ্ছেন, খুঁজবে কোথায় থেকে? আমার এলাকার খবরটা কোথায় থেকে দিবে? অবশ্যই সার্ভার আছে। সার্ভার জিনিস কি পরে বুঝাই দিব, সমস্যা নেই। সার্ভার ডাটা স্টোর করা হয়। তো খুঁজুন যখনই দিবেন, তখন আমার এলাকার খবরগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এই যে একটা রিকোয়েস্ট সার্ভারকে করতেছেন, এগুলোই কাজ করে জাভাস্ক্রিপ্টে। আশা করি বুঝতে পারছেন। আমি পরে আরো ধারণা দিব। এখন বলেন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এই তিনটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মোটামুটি ধারণা পাইছেন? মোটামুটি একটা ধারণা হয়েছে, মানে জাস্ট একটু ধারণা হলেই হবে, বেশি দরকার নেই। এতটুকু ধারণা হলে আমাকে বলেন মোটামুটি ধারণা পাইলেন কিনা। এইচটিএমএল দিয়ে আমি আবারও বলি, শুধুমাত্র তথ্যগুলোকে নিয়ে আসবেন। সিএসএস দিয়ে তথ্যগুলোকে ডিজাইন করবেন। জাভাস্ক্রিপ্ট দিয়ে এই যে সুন্দর করবেন, বিহেভিয়ার কন্ট্রোল করবেন, ঠিক আছে? এই কাজগুলো করবেন। আচ্ছা, প্রাইমারি নলেজ পেলেই না। আজকে প্রথম ক্লাস, আপনাদের বুঝতে হবে যে প্রথম ক্লাসে হয়তোবা স্যারের সাথে পরিচয় হয়ে শেষ হয়ে যায় ক্লাস, তাই না? বাট প্রথম ক্লাসে আমরা জানছি, বুঝতে পারতেছি, এটা অনেক কিছু ধরে নেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন মজার বিষয়টা হচ্ছে এই যে এইচটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট এই তিনটা ল্যাঙ্গুয়েজতে যখন আপনি কোনো কাজ করবেন, এইচটিএমএল প্লাস সিএসএস প্লাস জেএস লিখি জাভাস্ক্রিপ্ট, যখন আপনি কোনো একটা সাইটের ডিজাইন করবেন, সেই সাইটের ডিজাইনটাকে বলা হচ্ছে একটা স্ট্যাটিক ডিজাইন। স্ট্যাটিক ডিজাইন মানে এই যে তথ্যগুলোকে আপনার মডিফাইড করা যাবে না, স্ট্যাটিক। এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট। এই সাইটটাকে আপনি মডিফাইড করতে পারবেন না, বা চাইলেই তথ্যগুলোকে পরিবর্তন করতে পারবেন না, কারণ জাস্ট এখানে এইচটিএমএল, সিএসএস, জেএস ব্যবহার করা হয়েছে। এই সাইটের যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলোকে এখন প্রি প্রসেস করতে হবে। প্রি প্রসেস মানে পরবর্তীতে যাতে পরিবর্তন করা যায়, প্রি প্রসেস। তো এই প্রি প্রসেস করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার হবে সেটার নাম হচ্ছে পিএসপি। এর মূল মিনিং হচ্ছে এখানে দেয়া আছে, হাইপার টেক্সট প্রি প্রসেসর। এটা মূলত ওয়েবসাইটের তথ্যগুলোকে প্রি প্রসেস করে থাকে। তো প্রি প্রসেস মানে মূলত ইনফরমেশন বা কন্টেন্টকে প্রি প্রসেস করে থাকে। আর এই পিএসপি দিয়ে মূলত আপনার সাইটের ডেভেলপমেন্টের যত কাজ আছে, এই ডেভেলপমেন্টের কাজগুলো করা হয়। তো যেটা করবেন কি, এই স্ট্যাটিক ডিজাইন থেকে আপনি ডাইনামিক ডিজাইনে পরিবর্তন করবেন, কনভার্ট করবেন, তখন একটা কন্ট্রোল প্যানেল পাবেন। পিএসপিতে যখন কাজ করবেন একটা কন্ট্রোল প্যানেল পাবেন। এই কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনি ওখানে কোড ছাড়াই দেখা যাচ্ছে ওয়েবসাইটের তথ্যগুলোকে পরিবর্তন বা চেঞ্জ করতে পারবেন, যে কাজগুলো পিএসপিতে করা হয়। এটা মূলত ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে। তো আমাদের কাস্টম কোডে একটা জিনিস মনে রাখবেন, কাস্টম কোডে যখন আপনি কোনো একটা ওয়েবসাইটে কাজ করতে যাবেন, দুইটা স্টেপে কাজ করতে হবে। একটা স্টেপ, হ্যাঁ চেঞ্জ তো অ্যাডমিনরাই করবে, অন্য কেউ তো চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ যারা অ্যাডমিন তারাই করবে। সেখানে যখন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি কোনো কাজ করবেন, তখন সেটা জাস্ট একটা স্ট্যাটিক ডিজাইন থাকবে। যখন পিএসপি দিয়ে কাজ করবেন
তখন সেটা একটা ডাইনামিক ওয়েবসাইট হয়ে যাবে। সো এখানে ২ টা স্টেপে কাজ করতে হবে কাস্টম কোডে। প্রথম কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা করে নিতে হবে এই কটা ল্যাঙ্গুয়েজ দিয়ে। তারপর ডেভেলপমেন্ট করতে হবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP দিয়ে। অন্য কিছু করতে পারেন। PHP এর জায়গায় কেউ পাইথন শিখতে পারেন। এখানে .NET শিখতে পারেন। ঠিক আছে? সি শার্প এর যেটা অনেক কিছু করতে পারেন। অনেকে দেখলাম CSE ব্যাকগ্রাউন্ডেড আছেন। হ্যাঁ? আপনারা পাইথন নিতে পারেন PHP এর জায়গায়। একই কাজ করবেন। ঠিক আছে? বাট PHP টা সবাই করতে পারে। এটা সহজ একটা জিনিস। ঠিক আছে? ম্যানুয়ালি আর কি কাজ করার জন্য PHP টা ভালো ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। হ্যাঁ, JS দিয়েও ডেভেলপ করা যায়। অনেক লাইব্রেরি আছে JS এর। হ্যাঁ? JS এর অনেক লাইব্রেরি আছে যেগুলো দিয়ে করতে পারবেন। জাভাস্ক্রিপ্ট এর বিভিন্ন লাইব্রেরি থাকে। যেগুলো দিয়ে আপনি করতে পারবেন। অনেকে জাভাস্ক্রিপ্ট দিয়ে সাইট ডেভেলপ করে। PHP টা ক্লিয়ার হবে না একসাথে ভাইয়া, সোহাগ ভাই। PHP এর মূল কাজটা জেনে রাখেন। আমি এটা আস্তে ধীরে বুঝাই দিব। হ্যাঁ, প্রথম ৩ টা দিয়ে ওয়েবসাইটের ডিজাইন করবেন। ডিজাইন বলতে জাস্ট এইরকম ডিজাইন। পরবর্তীতে আপনার কন্ট্রোল প্যানেল করার জন্য PHP লাগবে। এতটুকু বুঝেন যে কন্ট্রোল প্যানেল বা অ্যাডমিন প্যানেল যেটা। অ্যাডমিন প্যানেল করার জন্য PHP টা লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ডিজাইন এবং ডেভেলপমেন্ট আলাদা জিনিস। ডেভেলপমেন্ট হচ্ছে এক্স্যাক্টলি সাপোজ ধরেন যে আমি ফেসবুকে যাই। দেখেন, এই যে ফেসবুক আছে। ফেসবুক দিয়ে উদাহরণ দিই। ফেসবুকে যেমন আপনারা কি করতেছেন? ফেসবুকে যাওয়ার পরে পোস্ট করতেছেন। এখন আপনার আইডিতে যে কি আমি পোস্ট করতে পারবো? পারবো না। সেই অ্যাক্সেসটা কিন্তু নেই। এই যে এক্স্যাক্টলি এই ধরনের কাজগুলো করার জন্য ডেভেলপমেন্টের কাজ করতে হয়। ঠিক আছে? ডিজাইনটা হচ্ছে নরমালি জাস্ট এই যে ডিজাইনটা। যেটা মূলত ডিজাইন এটাই। ঠিক আছে? তো ডিজাইনটা হচ্ছে জাস্ট এই যে যা দেখা যাচ্ছে এটা। আর ডেভেলপমেন্ট হচ্ছে আপনি যেমন এখান থেকে পোস্ট করতে পারতেছেন এই যে পোস্ট করতে পারতেছেন এটাও ডেভেলপমেন্টের কাজ। আমি আস্তে ধীরে বুঝাই দেব। আপনার টেনশন করার দরকার নেই। তবে জাস্ট এটা একটু ধারণা রাখেন। ডিজাইনটা হচ্ছে ইউজারদের জন্য সবাই দেখতে পাবে। আর ডেভেলপমেন্ট হচ্ছে অ্যাডমিনদের জন্য। ঠিক আছে? এই হচ্ছে মূলত বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ? তো কাস্টম কোড দিয়ে আমরা এতটুকু কাজ আমরা করব এবং এগুলো আমরা আস্তে ধীরে দেখব। সবগুলোই দেখব। এখানে খুবই সহজ HTML, CSS, JavaScript, PHP সবগুলোই সহজ। সবই পারবেন। আর আরো একটা সিস্টেম আছে যেটা তো আমি বললামই CMS। এই CMS টা আজকে আমি আপনাদের ধারণা দিব না। কারণ আপনারা হয়তো অনেকেই মোটামুটি বেশি হয়ে যাচ্ছে মনে হয় অনেকেই। আমি বলে দিই দেখেন। হয়ে গেছে শেষ। আর বেশি ক্লাস নিব না। হয়ে গেছে প্রায়। আমি কালকের ক্লাসে অ্যানাউন্স দিয়ে দিই। কালকের ক্লাসে আপনারা যেটা শিখবেন, কালকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফ্রিল্যান্সিং বেস ক্লাস কালকে হবে। আমাদের ফ্রিল্যান্সিং নিয়ে যে ক্লাসটা আছে, এই ক্লাসটা কালকে। তো ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি কি লাগবে, তারপরে শুধু অ্যাকাউন্ট করলেই হবে না, কি কি বিষয়, অনেক কিছু আছে। এখানে CMS থাকবে এবং ফ্রিল্যান্সিং দুইটা বিষয় নিয়ে কালকে আমি ফুললি আলোচনা করব আপনাদের সাথে। আর কালকের টাইমটাও সেম টাইম। কালকের যে ক্লাস টাইম এটা হচ্ছে সেম টাইম। মানে আজকে যে টাইমটা ছিল, জয়েন করেন সবাই। এই টাইমটা আশা করি কালকের ক্লাস করলে আপনারা সবাই বুঝতে পারবেন যে কিভাবে কি শুরু করবেন, আসলে পারবেন কি পারবেন না এই বিষয় নিয়ে কালকে আমি আপনাদের ধারণা দিয়ে দিব। ক্লাস ভিডিওটা দিয়ে দিচ্ছি। এখন হয়তো বা ক্লাস ভিডিও দিতে পারবো না। আপনারা এক কাজ করবেন, ক্লাস ভিডিও নেয়ার জন্য আপনারা এক কাজ করবেন। আপনারা এই যে এখানে ফর্ম ফিল আপ করে দেন। আমি ফর্মটা নিয়ে আপনাদের ক্লাস ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের একটা ফর্ম দিচ্ছি। এই ফর্মটা ফিল আপ করে দিবেন। এখানে আপনাদের ইমেইল অ্যাড্রেস আসলে আমি ওই ইমেইল অ্যাড্রেসে আপনাদের ভিডিওটা দিয়ে দিব। নিজ দায়িত্ব করে নেন। যারা করবেন না তারা ভিডিওটা পাবেন না কিন্তু। আমাকে দোষ দিতে পারবেন না। তো এখানে নাম আর ফোন নাম্বারটা দিয়ে দেন, আমি ভিডিওটা শেয়ার করে দিব আপনাদের। আচ্ছা, আপনাদের টাইম কি পিছাইলে ভালো হবে বলতেছেন? ৯:৪৫ না ১০টা কোনটা বলেন দেখি? আপনারা জানাইতে পারেন, বলতে পারেন, সমস্যা না। আমি ১০টা নিলেও কোনো সমস্যা নেই। ১০টা করলে ভালো হবে? ১০টায়? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ১০টায় ভালো হবে না?
হ্যাঁ আসলে অনেকে নামাজ পড়ে আসে তো হয়তোবা সমস্যা আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেঞ্জ করে দিচ্ছি ক্লাস ক্লাস টাইম। হ্যাঁ আমি চেঞ্জ করে দিই, কারণ অনেকে হয়তো নামাজ পড়ে তো 15 মিনিট হয়তো অনেকেই তাড়াহুড়া হয়ে যায়, তাড়াহুড়া করে আসলে কাজ করা ঠিক না। 10টায় জয়েন করেন, 10টায় জয়েন করেন, এটাই ভালো হবে আপনাদের। ঠিক আছে, 10টায় জয়েন করেন। আর এই টাইমে ইনশাল্লাহ আমি কালকে আপনাদের সাথে সবার সাথে কথা বলবো, সমস্যা নেই। 10টায় করেন, সমস্যা নেই, কারণ অনেকে নামাজ পড়বে তো। আমারই তাড়াহুড়া হয়ে গেছে আজকে ক্লাসে আসতে আসতে। 10টা দিলে ভালো হয়, খারাপ না। আর ক্লাসের যে লিংক সেটা তো সেম ক্লাস লিংক, আজকে যেটাতে জয়েন করেছেন এই সেম লিংক। তো কালকের ক্লাসে জয়েন করেন, আশা করি ফ্রিল্যান্সিং এর যা কিছু আছে সবকিছু ওভারঅল আমি আপনাদের সাথে শেয়ার করব। লেখা যাচ্ছে না ফর্মে? ফর্মটা আমি দিয়ে দিচ্ছি, আবারও দেখেন। না হলে কি করবেন, সমস্যা নেই, ক্লাস শেষে করে ফেলবেন। লিংকটা কপি করে রাখেন, ক্লাস শেষে দিয়ে দেন, সমস্যা নেই। লিংকটা কপি করে আরেকটা জায়গায় রেখে দেন, ক্লাস শেষে নিয়ে নিন। হ্যাঁ, যারা দিচ্ছেন তাদেরকে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি মেইল অ্যাড্রেসে, আধা ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। সমস্যা, আধা ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। গেছে কিনা আশরাফুল? আচ্ছা, আসছে আসছে। ফাহাদ, আসল ফাহাদ আসছে। তো আমি আপনাদের একটা বিষয় আবারও বলছি, একটা বিষয় আপনারা বিষয়টা বুঝবেন, তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। আস্তে ধীরে বিষয়গুলো শিখতে থাকেন। বিষয়গুলো যারা তাড়াহুড়া করে তারা কিন্তু লাস্ট পর্যন্ত টিকতে পারে না। ঠিক আছে, আস্তে ধীরে শিখবেন। আমি আস্তে ধীরে শিখাচ্ছি আপনাদের, দেখেন আজকে এতটুকু বিষয় শিখাতে আপনাদের মোটামুটি 1 ঘন্টা সময় নিয়ে নিয়েছি। ঠিক আছে, আস্তে ধীরে শিখেন, আশা করি ভালো হবে সবার জন্য। তয়বুল ইসলাম পাইছি মনে হয়, দেখলাম তো আপনার তো আছেই। তয়বুল ইসলামটা পাইলাম মনে হয়। আচ্ছা, যদি না পেয়ে থাকেন, হ্যাঁ, কেউ যদি ফর্ম ফিল আপ না করতে পারেন, আমাকে যেটা করবেন, আমাকে এই মেইলে আমাকে মেইল করবেন ক্লাস ভিডিওর জন্য। ঠিক আছে, অথবা আমার এটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিন, মেসেজ দিন। এটা আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ আছে, কল আছে, সবকিছু আছে এখানে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে মেসেজ দিন। যদি কেউ না পেয়ে থাকেন, হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আছে, আমাকে মেসেজ দিন, আমি নিয়ে নিব। আর যারা আমার সাথে ফেসবুকে অ্যাড নাই, ফেসবুকে অ্যাড হয়ে নিন। যারা ফেসবুকে অ্যাড নেই তারা আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে নিন। তো ফেসবুকে অ্যাড হলে ফেসবুক থেকে আমি নাম্বারটা দিচ্ছি, একসাথে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফেসবুকেও দেওয়া যায়। আমি ফেসবুকের লিংকই দিয়ে দিচ্ছি আপনাদের, দেখেন। এই ওকে, ঠিক আছে, আমি ফ্রি হয়ে ভিডিওটা আমি আপলোড করে ড্রাইভে আপলোড করতে হয়তো বা একটু সময় লাগবে, বাফারিং হতে একটু সময় লাগে, তারপর আপলোড হবে, তারপর আমি আপলোড করে তারপর আপনাদের দিয়ে দিবনি সবাইকে। আর না হলে তো কালকের ক্লাস আছেই, কালকের ক্লাসে যদি কেউ মিস হয়ে যায় কালকের ক্লাসে ভিডিওটা নিয়ে নেবেন, সমস্যা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। খুবই ভালো লাগলো আর কি, সত্য কথা বলতে, লকডাউনে ঘরে আছি আপনাদের সাথে কথা বলতেছি, খুব ভালো লাগতেছে আর কি। তো ইনশাল্লাহ আপনারাও থাকেন, সাথে থাকেন। তো আশা করি আমরা কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। কালকের ক্লাসে দেখা হচ্ছে সবার সাথেই। সেই প্রত্যাশা আজকে এই পর্যন্ত রাখবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবার জন্য। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।